আমার কথাগুলো যারা শুনছেন ভয় পাবেন না। তারা মনে করুন আমি সামনে দাঁড়িয়ে বলছি। একটু অস্বাভাবিক মনে হবে, কিন্তু ভয় পাবেন না। গল্প শুরু। আমি আমার স্বামীকে ভালোবেসে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু যে দামে এনেছিলাম সে দাগ এখনো আমার শরীরে। এটা কোনো গল্প না, এটা আমার শাস্তি। বিয়ে হয়েছিল ভালোবেসে। রফিক ছিল হাটহাজারীর ছেলে, ঢাকায় কাপড়ের ব্যবসা করত। আমাদের প্রেমটা কলেজ থেকে, হুট করে বিয়ে করি। প্রথম 2 বছর স্বপ্নের মতো কাটছিল। সন্ধ্যায় ও আসতো হাতে ফল নিয়ে, টিফিনে ফোন দিত। ফোন দিয়ে বলতো, তুমি খেয়েছো তো? না খেলে বলতো, এখনই খেয়ে নাও, আর কত দেরি করবে? সময়টা ছিল 2018 সাল, জানুয়ারি মাস। ও বলল, তুমি গ্রামে থাকো কিছুদিন, আমি ঢাকা বাড়ি নিচ্ছি, তারপর নিয়ে যাব। আমার বাড়ি ছিল বগুড়ার উপশহরে। আমার বাবার ছোট্ট বাড়িতে আমি ফিরে এলাম। ওর ফোন কমে গেল, আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিল। তারপর একদিন আমার এক বান্ধবী আমাকে দেখালো রফিক আরেক মেয়ের সাথে ঘুরছে কক্সবাজারে। ওই সময় আমার ভিতরটা যেন পাথর হয়ে গেল। একদিন পাশের বাসার নাসরিন আপা আমার কানের কাছে এসে বলল, তুই চাইলে ও ফিরে আসবে, তবে তোমাকে কিছু দিতে হবে। আমি বললাম, আমি সব দেব, শুধু ওর সাথে আমি সব দেব, আমার সব কিছু বিলিয়ে দেব, শুধু ওর সাথে আমার ছেলেমেয়েরা যেন বড় হয়, সেটাই আমি চাই। নাসরিন আপা বলল, সেই জায়গাটা এত সহজ নয়। সেই জায়গাটা ঢোকা মানেই অন্ধকারের দরজা করে ফেলা। তুমি যা করবে ভেবে চিন্তে করো। অন্ধকার দরজা একবার খুললে আর বন্ধ করতে পারবে না। সন্ধ্যার অন্ধকারে আমরা গেলাম বেলতলি নামে এক পুরনো রাজপথ ধরে, যেখানে কেউ সন্ধ্যায় হাঁটতে বের হয় না। নাসরিন আপা বলছিল, ওনাদের নাম মুখে নিবি না, দেখবি শুয়ে দেবে, শুধু বলবি ফিরিয়ে আনতে চাই, ফিরিয়ে আনতে চাই, ফিরিয়ে আনতে চাই। ঘরটা ছিল কালো কাপড়ে ঢাকা। ভেতরে এক বৃদ্ধা বসা, গায়ে 5 বার জড়ানো কালো শাড়ি, পেছনে ধূপ জ্বলছে। আমার শরীরটা যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছিলাম না। ওই বৃদ্ধার চোখ দুটি ছিল একেবারে ঘোলা। তিনি হঠাৎ বললেন, তুই নিজের রক্ত দিবি নাকি তারটা নিবি? আমি কেঁপে উঠলাম। তিনি হেসে বললেন, রক্ত ছাড়া কিছু ফেরে না, তবে রক্ত কিভাবে নিবি সেটাই জাদুর মাপকাঠি। আমি সেদিন চুপচাপ চলে এসেছিলাম, স্তব্ধ শরীর, কিছু বুঝতেছি না। কিন্তু রাতেই স্বপ্নের একটা ছায়া আমার কানে কাছে এসে ফিস ফিস করে বলল, রক্তের রান্নাঘর ফিরে আসবে, তবে ফিরে আসবে, তবে সে মানুষ থাকবে না। চতুর্থ দিনেই রফিক ফোন করলো, তুমি ঠিক বলছিলে রবি, আমারই ভুল হয়েছে, আমি তোমাদের দেখতে আসিনি। সে এলো, ফল নিয়ে এলো, যেমন আগে আসতো। আমি ভাবলাম এই বুঝি ফিরে পেলাম তাকে, কিন্তু আমি জানতাম সব ঠিকঠাক ছিল না। সেদিন দুপুরে আমি বিরিয়ানি রান্না করছিলাম, পেছনে দাঁড়িয়ে রফিক বলল, চুড়ি কোথায় রাখছো? আঙ্গুল কেটে গেছে। আমি বললাম, এসো আমি কেটে দিই। আমার হাত দিয়ে
তার আঙ্গুলে ওষুধ লাগানোর ছলে ছুরি দিয়ে তার কাঁধের চামড়া হালকা কেটে দিলাম। রক্ত বেরোলো। সেই রক্ত হাতে নিয়ে আমি সেই বিরিয়ানির চাল নাড়ালাম। সেই দিন রাতে রফিক ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুম হলো না, কারণ আমি জানতাম সে ফিরে এসেছে, কিন্তু সে রফিক নয়। তখন রাত 2:37। আমি জেগে দেখি রফিক ঘুমন্ত নয়। সেই বিছানায় কোণে বসে অট্ট হাসি হাসছে আয়নার দিকে তাকিয়ে। সে বলল, তুমি কেমন রাঁধুনি রুবি? আজও রক্তের গন্ধ লেগে আছে। পরের সপ্তাহে রফিক দিনে স্বাভাবিক, রাতে পাগল। একদিন বলল, তুমি জানো আমি তোমার গলা কেটে রক্ত খেতে পারি? আমি হেসে বললাম, পাগল নাকি? সে বলল, না, আমি পাগল না, আমি অভিশপ্ত। কারণ তুমি প্রেমের কালো দাগ লাগিয়ে আমাকে ফেরাতে চেয়েছিলে। রাত 3টা, বৃষ্টি পড়ছিল। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ এলো। আমি খুলে দেখি রফিক নেই, কিন্তু বিছানায় তার দেহ পড়ে আছে, মুখে হাসি আর এক হাতে কচকাটা ছুরি, গলায় ফিস ফিস করে আওয়াজ, শেষ রান্নার সময় এসেছে রবি, রান্নার সময় এসেছে, এবার তুমিও একটুখানি রক্ত দাও। সেই রাতে আমি পালিয়ে গেলাম। আমি পালিয়ে আমার বাড়িতে চলে আসলাম। আজও আমি আর গেলাম না। আজও মাঝরাতে ফোন আসে হিডেন নাম্বার থেকে, আর ফোনে সেই ভয়ঙ্কর প্রশ্ন শুনি, বিরিয়ানি আবার কবে খাওয়াবে রবি? রক্তের বিরিয়ানি আমার খুব পছন্দ রবি। Okay, let's go.